নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক শক্তিপদ রাজগুরুর লেখা দারুণ একটি মজার গল্প পাঠ করে শোনাবো। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম জোকার। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লাগে, গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের হাসির মজার একটি গল্প, জোকার। ন্যাড়ার দিকে চেয়ে থাকি অবাক হয়ে। চকচকে প্যান্ট, টেরিলিনের শার্ট আর ঝকঝকে জুতো পরে ও কদিন আগেই কলকাতা থেকে ফিরে এসেছে। মাঝে মাঝে এমনি দেশ ভ্রমণে যায় ন্যাড়া। দিল্লি, বোম্বাই, জামশেদপুর, কলকাতা সব তাবড় শহরেই ওর ঘনিষ্ঠ আত্মীয়রা থাকেন। তাদের কাছে যেতে হয় তাকে। ন্যাড়া বলে, কুয়োর ব্যাঙ হয়ে এই কাঞ্চনপুরে পড়ে রইলি সমী, সি দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে ঘুরে দেখতে হবে। ন্যাড়া তাই যেন পৃথিবী ঘুরতে শুরু করেছে। ক্লাস 8-এ 3 বার গোঁত্তা খেয়ে এবার আমাদের সঙ্গে পড়ছে। বাজারপাড়ায় ওদের বেশ কয়েকখানা বড় বাড়ি, দোকানপত্রও আছে। ন্যাড়ার বাবা দাদা এখানকার বনেদি ব্যবসায়ী। ন্যাড়াও সেবার ক্লাস 8-এ গাড্ডু মেরে বাজারের একটা ঘরে দোলের আগেই আবির, রং, পিচকারি, বেলুন, লজেন্স, বিস্কুট নিয়ে একটা দোকান খুলে বসে গেল। আমরা ভাবলাম ন্যাড়া বোধহয় ব্যবসাতেই নামলো। তাই বলি, কিরে, পড়াশোনা করবি না? ন্যাড়া বিজ্ঞের মতো বলে, পড়ে কি হবে? থার্ড পণ্ডিতের কথাটা মনে নেই? বাণিজ্যে বসতি লক্ষ্মী, তাই ভাবছি ব্যবসাই করব এবার। থার্ড পণ্ডিতের বেদ বাক্যটা ন্যাড়া জীবনের পাথেয় করে তুলেছে। কিন্তু কদিনের মধ্যেই আবির, বেলুন খতম করে একা একাই সব লজেন্স, বিস্কুট খেয়ে নিয়ে ন্যাড়া আবার স্কুলে এসে হাজির হয়ে বলে, সামার ভ্যাকেশনে এবার বোম্বে যাচ্ছি, ছোট পিসির ওখানে। ন্যাড়া মহাভাগ্যবান, সারা ভারতবর্ষ চষে বেড়াচ্ছে। কদিন আগেই দিল্লি থেকে ফিরেছে বোম্বাই হয়ে। দিল্লির কোন মন্ত্রীর বাড়িতে ও নাকি রোজ সন্ধ্যায় ক্যারাম খেলতে যেত। কলকাতার ফুটবল কোচ পিকে তো এবার ন্যাড়াকে ছাড়তেই চায়নি নাকি। খেলার মাঠে এসে গল্প করে ন্যাড়া, বিচিত্র সব গল্প। কত নামি দামি লোক ন্যাড়াকে লুফে নিতে চান। ন্যাড়া বলে, তবু কি জানিস, হোম হোম সুইট হোম, কাঞ্চনপুরকে লাভ করি তাই আই কাম ব্যাক। ন্যাড়া ক্লাস 8 অবধি রোগড়েছে, আর ইংরেজিতে তার নম্বর 15-20-এর বেশি কোনো দিন ওঠেনি। কিন্তু মুখ দিয়ে ইংরাজি বুলি ছোটে তুবড়ির মতো। আমাদের এখানকার দারোগাবাবুর ছেলে ভূত আড়ালে বলে, সব গুল, ও বেটা নাম্বার 1 লায়ার। ন্যাড়ার যে কোনো গুণ নেই এটা আমার মতো ন্যাড়া ভক্তের মানতে মন চায় না, তাই কথাটা শুনে চুপ করে থাকি। সেদিন খেলার মাঠে কথা উঠেছে এবারের গুপি বাগানের মেলা নিয়ে। কদিন ধরে শান্ত কাঞ্চনপুরের জীবনে ওই মেলাটা বিচিত্র উন্মাদনা আনে। রাঢ় অঞ্চলে ধান উঠে যাবার পর সারা দেশের লোকের হাতে বেশ কিছু পয়সা আসে। ওই সময় গ্রামের বাইরে বিরাট বাগানটার ধারের মাঠে ওই মেলা বসে। শহর থেকে এখান ওখান থেকে বড় বড় দোকান পসার আসে। আসে ম্যাজিকের তাঁবু, সিনেমা, যাত্রা, কবিগানের আসর বসে। দূর দূরান্তর থেকে আবাল বৃদ্ধ বনিতা আসে এই মেলায়। গরুর গাড়িতে, বাসে, ট্রাকে, পায়ে হেঁটে ওরা আসে মেলায়, যেন সমুদ্রের ঢল নামে। এবার গোপীবাগান মেলার প্রধান আকর্ষণ দ্য গ্রেট ক্যামিংটন সার্কাস। গ্রেটই বটে। বিরাট তাঁবুটা পেল্লায় দুটো খাম্বার ওপর থেকে বিরাট ছাতার মতো নেমে এসেছে বাগানের ফাঁকা জায়গাটায়।
আর তাঁবুর চারিপাশের অনেকখানি জায়গা কাঁটা তার দিয়ে ঘিরে, তার মধ্যে ওদের ছোট ছোট তাঁবু গেড়ে যেন একটা উপনিবেশ গড়ে তুলেছে। নিজেদের ডায়নামোতে আলো জ্বলে। আকাশ ছোঁয়া তাঁবুর ওপর থেকে রঙিন মালার মতো আলোগুলো নেমে এসেছে। ওই গ্রেট ক্যামিংটন সার্কাসের বিজ্ঞাপন নিয়ে ছুটছে এদিককার যত বাস, ট্যাক্সি। বাজারের দেয়ালে রঙিন ছবিতে দেখা যায় বাঘ, হাতি, ঘোড়ার ছবি। দোল্লায় দুলছে মেয়েরা, আর একটা লোক জামা পরে এক গাদা মেডেল ঝুলিয়ে একটা ইয়া বড় বাঘের সঙ্গে লড়ছে। বাঘের সঙ্গে লড়তে গেলে বোধহয় ওইসব মেডেল পড়তে হয়। বাজারে এখনও রহিম শেখের ছ্যাঁকড়া ঘোড়ার গাড়িটা টিকে আছে। সার্কাস কোম্পানি ওই গাড়িটা ভাড়া করে ব্যান্ড ব্যাকপাইপ বাজিয়ে সারা গ্রাম চক্কর দিয়ে লাল নীল হ্যান্ডবিল বিলিয়ে বেড়ায়। আর ওই সার্কাসের জন্যই এবার খোদ মহকুমা শহর থেকেও নাইট স্পেশাল বাসও যাতায়াত করছে। এ চাকলার লোক ভেঙে পড়েছে মেলায়। রোজ শোয়ের টিকিটের জন্য মারামারি হচ্ছে। ভূতোর বাবা এখানকার দারোগা। দারোগাদের বোধহয় কোথাও টিকিট ফিকিট লাগে না। ভূতো সেই সুবাদে এর মধ্যেই সার্কাস দেখে এসে আজ গল্প করছে বেশ ডাঁট নিয়ে। বুঝলি, দেখে আয় গ্রেট ক্যামিংটন সার্কাস, খাস বিলেতি সাহেবদের ব্যাপার। যেমন খেলা তেমনি বাঘ, হাতি, ঘোড়ার খেলা। রিংয়ের ধারে সোফায় বসে 10 টাকার সিট দখল করে সার্কাস দেখে এলাম। বড় সাহেব খাতির করে চা খাওয়ালো, খাস দার্জিলিং টি। বাঘের সঙ্গে লড়াই তো সুপার। ন্যাড়া বলে ওঠে, কার সার্কাস বললি? ক্যামিংটন সাহেবের সার্কাস? ভূতো বলে, যা দেখে জন্ম সার্থক করে আয়। দেখে শুনে ভূতোর জন্ম সার্থক হয়ে গেছে এমনি ভাবখানা দেখিয়ে ভূতো চলে যাবার আগে বলে, তবে টিকিট পাবি কিনা দেখ, শুনলাম 3 দিন আগে থেকে হাউসফুল। ন্যাড়া কি ভাবছে। আমরা বাড়ি ফিরছি। কাতারে কাতারে লোক চলেছে মেলার দিকে। দূর থেকে ওই বিরাট তাঁবুর আলো দেখা যায়। একটা সার্চ লাইট আবার ঘুরছে আকাশে। ব্যান্ড, ব্যাকপাইপ, কর্নেটের সুর ওঠে। ওখানে যাবার ভাগ্য যেন আমার নেই, তাই ন্যাড়ার দিকে চাইলাম। ওর তো সারা ভারতের অনেক তাঁবুর লোকের সঙ্গে আলাপ সালাপ। কোন সাহেব নাকি ওর হাত সাফাইয়ের খেলা দেখে হোমে নিয়ে যেতে চেয়েছিল। ন্যাড়াকে শুধোই, হ্যাঁ রে, ও ক্যামিংটন সাহেব না কি যেন নাম বলল, ওর সঙ্গে তোর চেনা জানা আছে? ন্যাড়া আমার দিকে চাইল। যাবি সার্কাস দেখতে? আমি যেন হাতে চাঁদ পেয়েছি। বলি, ভূতোটার ডাঁট দেখলি? ন্যাড়া তাচ্ছিল্য ভরে বলে, যেতে দে ফালতু কথা। ক্যামিংটন সাহেবের গুরু পেরেরা সাহেবই তো আমায় বলেছিল, গো উইথ মি নোরা, আই মেক ইউ আ ম্যান। কালায় আমি ক্যামিংটন সাহেবের সঙ্গে কথা বলে রাখছি, একেবারে তাঁবুর ভিতরে ওর চেম্বারে গিয়ে আলাপ করিয়ে দেব। দেখবি আমায় কেমন খাতির করে। দারোগার ব্যাটা খুব ডাঁট নিচ্ছিল, এবার দেখবি ন্যাড়ার এলেম। পরদিন সকালবেলা ন্যাড়াদের বাড়ি গেছি। ন্যাড়া তখন চা খাচ্ছে, মুড়ি আর চা। আমাকে দেখে বলে, বুঝলি, বিস্কুট টোস্ট খেয়ে পেটে চড়া পড়ে গেছে। মুড়ি দিয়ে চা রিয়েলি নাইস। সেবার দিল্লিতে এক পার্টিতে গেছি, হোটেল অশোকাতে। ন্যাড়ার গল্প শুরু হলে আর থামে না। দিল্লি, বোম্বাই, কলকাতা, কাশ্মীর সব শুরু হয়ে যায়। কোথায় কখন মুড়ি খেয়ে কোন সাহেব কি বলেছিল তার ফিরিস্তি দিতে থাকে ও। এক ফাঁকে আমি বলি, হ্যাঁ রে, আজ যাচ্ছি তো, অনেক আশা নিয়ে এসেছি, সার্কাস দেখতেই হবে, আর ওই সাহেবদেরও দেখা হবে। ন্যাড়ার যেন খেয়াল হয় এবার। বলে, ও হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সন্ধে 7:30টায় বড় সাহেবের সঙ্গে। তা তোর প্যান্ট, ভালো শার্ট, শু, টাই আছে তো? পাড়া গাঁয়ের ছেলে,
ধুতি পাঞ্জাবি পরি, দু একটা ছিটের শার্ট আছে, আর খেলার জন্য হাফ প্যান্ট, জুতো বলতে স্যান্ডেল। সব শুনে ন্যাড়া বলে, গেইয়াই থেকে গেলি। এখন স্যুট বুট না পরে গেলে কি করে মাই ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিই সাহেবের সঙ্গে? ওকে, ঠিক আছে, আমার এক্সট্রা প্যান্ট শার্ট শু দিয়েই হবে। তবে ব্যান্ড বক্সে ধোয়াবো, 5 টাকা চার্জটা আনিস। আমি অবাক, ব্যান্ড বাজিয়ে ধোয়ানো হয় ওই শার্ট প্যান্ট? ন্যাড়া হাসে, সত্যি ব্যান্ড বাজিয়ে ধোয়ানো হবে কেন? ডাই ক্লিনিংয়ের নাম ব্যান্ড বক্স, কলকাতার নামই দোকান। ওসব হয়ে যাবে। তাহলে বৈকালে টাকা নিয়ে আসবি অ্যাট 7:30। ওরা আবার পাক্কা সাহেব, ভেরি পাংচুয়াল, ভেতো বাঙালির মতো নয়। সন্ধ্যার আগেই দুরু দুরু বুকে ন্যাড়াদের বাড়ির দিকে চলেছি। সঙ্গে শেষ সম্বল একটা 10 টাকার নোট। বহু কষ্টে অনেক দিন ধরে ওটা রেখেছিলাম। 2-4 আনা পয়সা বাঁচিয়েছি টিফিনের পয়সা থেকে। বৌদি, মা, কাকিমাদের লাইব্রেরির বই এনে দিয়ে 5 ফরমাস খেটে যা পেয়েছি তা থেকে টাকা 5 টাকা 10 টাকার নোটে পরিণত করে সযত্নে রেখেছিলাম। আজ ওটাকেই বের করতে হবে। আমায় দেখে ন্যাড়া বলে, টাকা আছিস? নগদ 10 টাকার নোটটা দেখে শুনে পকেটস্থ করে সাহেবী ঢঙে বলে, ওকে। হ্যাঁ শোন, সাহেবদের সঙ্গে দেখা হলে এমনি করে শেক হ্যান্ড করে বলবি, হাডুডু। অবাক হই, হাডুডু তো খেলে রে, হাত ধরে ওসব বলতে হবে কেন? ন্যাড়া বলে ওঠে, যা বলছি তাই করবি, নো টক। নে, তৈরি হয়ে নে। তাল গোল পাকানো একটা পুটুলি থেকে বিরাট ঢাউস সাইজের লাল প্যান্ট আর লাল নীল হলুদের ছোপ ছোপ কাটা সব ইয়া পেল্লায় শার্ট বের করে ন্যাড়া বলে, আয় তোকে পরিয়ে দিই। এ যে দলা মোচা পাকানো রে, বললি ব্যান্ড বাজিয়ে কাচা, ব্যান্ড বাজিয়ে কাচলে এমনি হয় নাকি? ন্যাড়া ধমকে ওঠে, ব্যান্ড বক্সে কাঁচা, এসব তুই বুঝবি না, নে পড়। আমি যেন ওই বিরাট ছালার মধ্যে সেধিয়ে গেছি। প্যান্টটা নড়বড় করছে, শার্টটার গহ্বরে আমাকে যেন খুঁজে পাওয়া যায় না। আর ওই রং চং দেখে নিজেই ঘাবড়ে গেছি। ন্যাড়া ততক্ষণে একটা লাল চওড়া ফিতে দিয়ে আমার গলাটা ফাঁস দিয়ে টানছে। ঘাবড়ে গিয়ে বলি, এই ন্যাড়া, দম বন্ধ করে মারবি নাকি? ন্যাড়া গর্জে ওঠে, টাই, একে বলে টাই। সাহেব তো দেখলি না জীবনে। গিটটা এবার একটু আলগা করে দিল ন্যাড়া। আয়নায় এবার নিজেকে দেখে অবাক লাগে। পায়ে পড়েছি ন্যাড়ার একজোড়া জুতো, ইয়া লম্বা ইয়া চওড়া, ডোঙার মতো জুতোয় কাগজ আর ন্যাকড়া ঠেসে পা ঢুকিয়েছি। ন্যাড়া বলে, একটু চলে ফিরে প্র্যাকটিস করে নে। এবার আমার হাত ধরে ও শেক হ্যান্ড করতে আমিও ওর শেখানো পোজ মতো হাতটা ধরে বলে উঠি, হাডু ডু 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 ডু। ন্যাড়া গম্ভীরভাবে বলে, ওকে, তবে অতগুলো ডু 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 বলবি না, 2-1টা বলবি, ব্যাস তাতেই হবে। সাহেবরা আবার বাড়াবাড়ি পছন্দ করে না। এই বিচিত্র পোশাকে গ্রামের মধ্য দিয়ে যেতে সাহস হয় না। অনেকেই হাসাহাসি করবে, হয়তোবা পাড়ার তাবৎ কুকুরই পিছনে লাগবে। তাই ন্যাড়াদের বাড়ির পেছনে দিঘির পাড় ধরে ধান খেতে নামবো আমরা। রাতের অন্ধকারে মাঠ দিয়ে গেলে কেউ দেখার থাকবে না। ওই মাঠ দিয়ে সোজা মেলার ধারে পৌঁছানো যাবে। শীতের রাত, কুয়াশায় অস্পষ্ট সব কিছু। হিম পড়ে আলপথের ঘাসগুলো ভিজে পিছল হয়ে উঠেছে। ওই বেঢপ প্যান্ট, নড়বড়ে শার্ট আর ইয়া ডোঙার মতো 3 সাইজ বড় জুতো পরে হাঁটতে পারি না। আল মাঠ টপকাতে কষ্ট হয়। আমি বলে উঠি, এ কী পোশাক রে, মাঠ দিয়ে হাঁটা যায় না, কেমন জাপটে ধরেছে। ন্যাড়াও প্যান্ট শার্ট পরেছে। আমার কথায়ও বলে ওঠে,
সাহেবরা কখনো আলপগার টপকে হাঁটে, ইডিয়ট কোথাকার। কথাটা হয়তো সত্যি। বিলেতে বোধহয় তাদের এমনি গম ক্ষেত আল পগার টপকাতে হয় না, গাড়ি চড়েই ঘোরে। এদিকে জামা প্যান্টের বোটকা গন্ধটা এবার বেড়ে ওঠে। আমি বলি, ব্যান্ড বাজিয়ে কাঁচা বললি, তবে বোকা পাঁঠার মতো বোটকা গন্ধ। কথাটা শেষ করার আগেই ভিজে ঘাসে পা পড়ে 3 হাত উঁচু পগার থেকে পা হড়কে সপাটে গমের খেতে পড়েছি। চমকে ওঠে ন্যাড়া। কি হলো সমী? আমি তখন হাঁটু ভোর গমের খেতে পড়ে হাঁচড় পাঁচড় কাটছি। ওই জামা প্যান্ট যেন ছেঁড়া শামিয়ানার মতো আমাকে জড়িয়ে ফেলেছে। জানাই, তোল আমাকে। ন্যাড়া টেনে টেনে কোনো মতে আমাকে খাড়া করে গজগজ করে। ভূত কোথাকার। খাড়া হয়েই খেয়াল হয় ওই পড়ার ধমকে ন্যাকড়া কাগজের ডেলা গুজে ফিট করা 3 সাইজ বড় ডোঙাকৃতি জুতোর একটা কোথায় ছিটকে পড়েছে। হাতড়ে হাতড়ে সেটা বের করে আবার পায়ে চড়িয়ে রওনা হলাম। মেলায় গিয়ে যখন পৌঁছলাম তখন আলোর বন্যা বইছে সেখানে। গ্রেট ক্যামিংটন সার্কাসের তাঁবুর টং থেকে আলোর মালা ঝুলছে। আলোকিত তাঁবুর ভিতরে দেখা যায় লোকজনের ছায়ামূর্তি। ব্যান্ডের শব্দ ওঠে। তাঁবুর টিকিট ঘরের ওদিকে বিরাট ভিড়। লাইনে মারামারি চলছে। দারোগাবাবু কনস্টেবলরা ভিড় সামলাতে ব্যস্ত। পরের শোয়ের টিকিট বিক্রি হচ্ছে। গেটের মুখে 1000 খানেক লোক। কি হবে রে ন্যাড়া, ঢুকবি কি করে? আমি হতাশ ভরে জানাই। ন্যাড়া এদিক ওদিক দেখে বলে, এপাশে আয়। দামি প্যান্ট পরে সেজে গুজে সাহেব হয়ে এসেছি। ভেবেছিলাম ন্যাড়া গিয়ে গেটে খবর দিলেই ক্যামিংটন সাহেবের লোক আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে ভিতরে। কিন্তু ন্যাড়া গেটের মাথায় ওই লোকদের ধারে কাছেই গেল না। আমাকে সঙ্গে নিয়ে চলল পিছনের আবছা আলো অন্ধকারময় জায়গাটার দিকে। কতকগুলো পুরনো আম জাম গাছের জটলা এদিকে, তাই অন্ধকার। এক আদ্রু আলো দেখা যায়। এটা বোধহয় তাঁবুর পেছন দিক। এখানে ওখানে ছোট বড় তাঁবু অস্থায়ী চালা মতো দেখা যায়। 2-1টা করে খাটিয়া পাতা। কোথায় হ্যারিকেন জ্বলছে টিমটিম করে। এগুলো সার্কাসওয়ালাদের থাকার আস্তানাই মনে হয়। জিনিসপত্রও রয়েছে এখানে ওখানে। সেধিয়ে পড়। ন্যাড়া চাপা স্বরে বলে আমাকে। কাঁটাতারের বেড়াটা এখানে একটু ফাঁক মতো। বোধহয় তাঁবুর বাসিন্দারা এই পথ দিয়েই ওদের এলাকার বাইরে যাতায়াত করে। নিঃশব্দে একটা তাঁবুর পেছন দিয়ে কয়েকটা আম গাছের নিচে আবছা অন্ধকারে এসে দাঁড়ালাম। আমি শুধুই, কী রে ন্যাড়া, বললি ক্যামিংটন সাহেবের সঙ্গে কথা হয়েছে, দেখা করতে যাবি, তা চুরি করে ঢুকছিস কেন পিছন দিয়ে, যদি জানতে পারে? কথাটা শেষ করার আগেই একটা গোলমাল শুনে সামনে তাকালাম। কজন সার্কাসের লোক একজনকে ধরাধরি করে আনছে। লোকটা গড়িয়ে পড়ছে আর কি সব গালাগাল করে এলো পাথারি হাত চালাচ্ছে। ওরা তাকে ধরে এনে পথের ধারে ওই তাঁবুটাতে একটা খড়ের গাদার উপরে শুইয়ে দেয়। ওদিকে কয়েকজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমাদের পালাবার পথও বন্ধ হয়ে গেল। ওদিক থেকে 2জন লোক গটগট করে এগিয়ে আসছে আমাদের দিকেই। ন্যাড়া আমাকে টেনে নিয়ে গিয়ে একটা গাছের গুঁড়ির আড়ালে দাঁড়ালো। লোক দুটো যেন আমাদের দেখে ফেলেছে, আর ধরা পড়লে ওই গাবদা লোকটা কেমন প্রহার দেবে তা ভাবতেও শিউরে উঠি। দম বন্ধ করে আছি। বরাত ভালো ওরা এদিক ওদিক ঘুরে ওই তাঁবুর সামনে দাঁড়িয়ে চড়া গলায় কাকে যেন ধমকাতে লাগলো। একজনের চেহারা মুগুরের মতো, অন্যজন কালো আর তেমনি দশাসই চেহারা, হাতে চেনে বাঁধা একটা কুকুর। আমার সার্কাস দেখার শখ ঘুচে গেছে। নগদ যে 10টা টাকা গেছে ন্যাড়ার খপ্পরে সেটাও এখন ছাড়তে রাজি। বের হতে পারলে বাঁচি। তাই বলি, ন্যাড়া, অন্ধকারে কেটে পড়, লোকগুলো কাদের যেন খুঁজছে, ধরতে পারলে বৃন্দাবন দেখিয়ে দেবে।
ন্যাড়াও বিপদের গুরুত্ব বুঝে বলে, ক্যামিংটনকে তো দেখছি না, বরং বাইরে চল। ন্যাড়ার ওপর রাগটা এবার জমে উঠেছে। বাজে কথাই বলেছিল, এবার কোনো রকমে বাইরে যেতে পারলে ওকে দেখে নেব। দুজনে এখন পালাবার পথ খুঁজছি। ওদিক থেকে সেই লম্বা মিশকালো লোকটা কাকে গজরাচ্ছে। কিল হিম, খতম কর দেগা। ওর গলার আওয়াজ যেন হাঁড়ির ভেতর থেকে আসছে। ভয়ে পিছু হাঁটছি। হঠাৎ কিসের গর্জন শুনে দুজনে থমকে দাঁড়ালাম। অন্ধকারে ভাঁটার মতো দুটো চোখ জ্বলছে। বাঘ! সামনে আমাদের দেখে বাঘটা গর্জন করে ওঠে, আর থাবা দিয়ে খাঁচার শিকলগুলো ঝাপটা মারে। মনে হয় ওই থাবার থাপ্পড়ে পলকা শিকলগুলো ভেঙে যাবে। আর অমনি বাঘটা লাফ দিয়ে এসে এবার আমাদের ঘাড়েই পড়বে। বাতাসে ওঠে ওর হুঙ্কার আর বোটকা গন্ধ। জ্যান্ত বাঘের 4 হাতের মধ্যে কখনো আসেনি। এক্কেবারে থাবার নাগালে এসে পড়েছি। বাঘটা দাপাচ্ছে আর হুঙ্কার ছাড়ছে। ওদিকের খাঁচার বাঘটাও এবার গর্জে ওঠে। ন্যাড়া আর আমি জড়াজড়ি করে ঠকঠক করে কাঁপছি। ওদের গর্জন ক্রমশ বাড়ে। অন্ধকারে এবার দৌড়াতে থাকি, যেভাবে হোক বের হতেই হবে। আর তখনই কাণ্ডটা বেঁধে যায়। একটা খালি ড্রাম পড়েছিল। দুজনের ধাক্কায় খালি ড্রামটা হুড়মুড় শব্দ করে গড়াতে গিয়ে ওদিকের গাছের নিচে কিসে আটকাতেই কালো জমাট অন্ধকার যেন সজীব হয়ে তীক্ষ্ণ গর্জন তোলে। শাঁখের আওয়াজের মতো শব্দ ছাপিয়ে ন্যাড়ার চিৎকার ওঠে, ওরে বাবা রে, মেরে ফেলল রে! ন্যাড়া আম গাছের ঘন ডালপাতার মাঝে হুটোপুটি খাচ্ছে আর পরিত্রাহী চিৎকার করেই চলেছে। ড্রামটা গিয়ে লেগেছিল একটা হাতির গায়ে। ও ব্যাটা তেড়ে মেরে উঠে সামনে ন্যাড়াকে পেয়ে সুর দিয়ে পেঁচিয়ে একেবারে মাথায় তোলে। বাঘের গর্জনে, হাতির বৃঙ্ঘনে, সর্বোপরি ন্যাড়ার আর্তনাদে তাঁবুর আশপাশের লোকজনরা দৌড়ে আসছে এই দিকেই। সমূহ বিপদ। আমি এবার ওই বস্তার গাদা তেরপলের স্তূপের আড়ালে অন্ধকারে গুঁড়ি মেরে বসে পড়ি। পালাবার আর পথ নেই। হাতির মাহুতো এসে পড়ে। সে চিৎকার করছে, বজরংজি, উতার দো উসকো। হাতিটার নাম বোধহয় বজরঙ্গি। ন্যাড়াকে সুর দিয়ে তুলে আম গাছের ঘন ডাল পাতার মধ্যে রগড়াচ্ছে। মাহুতের কথায় হাতিটা ওকে নামিয়ে দিয়েছে। ততক্ষণে ওকে ঘিরে ফেলেছে কয়েকজন লোক। কে ধমকে ওঠে, হিয়া কেউ আয়া, চলো উধার। ন্যাড়াকে ধরে ফেলেছে। এবার নিয়ে যাবে তাকে কর্তাদের কাছে। আমি তখনও চটের গাদার আড়ালে। ওরা ধরে নিয়ে যাক ন্যাড়াকে, এই ফাঁকে আমি বের হয়ে যাব। হঠাৎ বিকট গর্জন করে হাঁড়ির মতো মুখখানা দেখে চমকে উঠি। চেন বাঁধা অ্যালসেসিয়ান কুকুরটাকে নিয়ে সেই কালো দশাশই লোকটা আসছিল এদিকে। গোল বাঁধিয়েছে কুকুরটা। ও ব্যাটা লাফ দিয়ে একেবারে ওই বস্তা তেরপলের গাদার সামনে এসে গর্জন করে ওঠে। ইয়া জিপটা লক করে। সেই দশাশই কালো লোকটাও এবার দেখে ফেললো আমাকে ওই বস্তার ফাঁকে। লোকটার মাথায় এক গাছি চুল নেই, কেবল টাক, আর চোখ দুটো করমচার মতো লাল। গর্জন করে ওঠে লোকটা, ইউ বাগার, কাম আউট। কুকুরটা হাঁচড় পাচড় করছে। ওর দাপানির চোটে বস্তার টালটা পড়েছে আমার ওপরেই। বোধহয় খানি চুনের বস্তা ওগুলো। নাক মুখ ঢেকে গেছে চুনে, আর কাশছি হাঁচছি বেদম। নড়াছড়ার কায়দা নেই। তাই বলি, উঠবো কেমন করে? হোয়াট ইউ ডাম শাইন! আরও কারা এসে পড়েছে। ওরা বস্তা সরিয়ে আমার ওই বিচিত্র মূর্তিটিকে পেশ করলো সেই লোকটার সামনে।
পরনে ওই প্যান্টুল সাদা লালে ছুপে গেছে, লাল শার্টের চক্কর বক্কর রং বাহার। আই 2 প্যাল্লায় জুতো পরা চুনমাখা বিচিত্র মূর্তি দেখে সাহেব বলে, হু আর ইউ? ইনি ক্যামিংটন সাহেব। কোন দেশের সাহেব জানি না, সাহেবরা যে তোলা হাঁড়ির মতো মিশকালো হয় জানা ছিল না। লোকটা এক হ্যাচকা টানে আমাকে বস্তার গাদা থেকে শূন্যে তুলেছে। মনে হয় জ্যান্ত বাঘের সামনে থেকে এবার যেন গরিলার খপ্পরেই পড়েছি। ওরা ন্যাড়াকেও এনে হাজির করে। और एक ठो है बस। সাহেব আমাদের 2 মূর্তিকে দেখছে এবার। বিচিত্র পোশাক আর হাবভাব দেখে সে চেয়ে আছে। ন্যাড়া হাতির সুরে চেপে গাছের ডালে রগরানি খেয়ে ঘাবড়ে গেছে। গাছের ডালে ছিল নালসে পিঁপড়ের বাসা। সেই বাসা ভেঙে এন্তার পিঁপড়ে তার জামা প্যান্টের মধ্যে সেধিয়ে গেছে, তাই এবার কামড়াচ্ছে সর্বাঙ্গে। আর ন্যাড়া কিলবিল করে চুলকোচ্ছে হেলে দুলে। কে বলে উঠল, গুড জোকার বস। জনের তো আলুর চপ আর কাটলেট খেয়ে পেট ছেড়েছে। দে আর গুড জোকার্স। ওই বিরাট তাঁবু ভর্তি লোকের সামনে জোকারি করতে হবে ভেবেই কোকিয়ে উঠি। মাফ করো সাহেব, ওই ন্যাড়া পারে ওই সব। হেরে গলায় গর্জে ওঠে বড় সাহেব, ইউ স্টপ। কুকুরটাও চিৎকার করে, গ্ররর। বড় সাহেব দেখছে আমাকে। বিচিত্র সাজটা ওর নজরে পড়েছে। সে গর্জে ওঠে, টেক দেম ইন। আমি কি বলতে যেতেই লোকটা বলে, सब टाइगर केज ओपन करो, ये हरामजादों को उधर फेंक दो। হয় বাঘের পেটে যেতে হবে, নয়তো ওই তাঁবুর মধ্যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াতে হবে। এমন চরম বিপদে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। ন্যাড়ার ফাঁদে পা দিয়েই আজ বিপদে পড়েছি। কে যেন বলে, अरे मैन, जोकर इज वेरी इजी। द टाइगर तुमको खत्म कर देगा। चलो इधर बस को कुछ बोलो मत। এবার ওরা আমাদের দুজনকে টেনে নিয়ে চলে তাঁবুর সাজঘরের দিকে, যেন বলি দিতে নিয়ে চলেছে পাঁঠাকে। ন্যাড়া মিইয়ে গেছে, ওর সব ধাপ্পাবাজি ধরে ফেলেছি, কিন্তু আর করার কিছু নেই। ওরা আমাদের দুজনকে এবার পাক্কা জোকার বানিয়ে ছেড়েছে। মুখে চুনের সাদা দাগের উপর নাকটা লাল টুকটুকে করে চোখে গোল দাগ দিয়ে হনুমান করে তুলেছে। মাথায় চাপিয়েছে একটা লম্বা টুপি, তার ডগায় একটা ফুল মতো। মাথা নাড়ার সঙ্গে সঙ্গে ফুলটা এধার ওধার দুলছে। একজন পেট মোটা জোকার আমাদের এর মধ্যে একটু তালিম দিয়ে নেয়। সেই এখন 1 নাম্বার জোকার। অন্যজন নাকি পেট ছেড়ে তাঁবুতে ককাচ্ছে, তাই আমাদের ধরে এনে নামিয়ে দিয়েছে। তাঁবুটা এর মধ্যে ভর্তি হয়ে গেছে। লোকজন যেন মুখিয়েছিল। গ্যালারি, চেয়ার, সোফা, মাটি, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। বাজনা শুরু হয়েছে, আলোগুলো নিভছে আর জ্বলছে। ঘণ্টা বাজতেই এরিনায় পরীর দলের মতো বিচিত্র পোশাক পরা এক ঝাঁক মেয়ে দৌড়ে গিয়ে তাঁবুর পোল ধরে তত্তরিয়ে উঠে গেল। শূন্যে তারা দোল খেতে থাকে। সার্কাস দেখা মজার, কিন্তু যারা করে তাদের যে এমনি অবস্থা আগে তা জানা ছিল না। ওই জনসমুদ্র দেখে ভয়ে ঠকঠকিয়ে কাঁপছি। 1 নম্বর জোকার আমাদের দুজনকে নিয়ে এসেছে এরিনায়। মনে হচ্ছে কাঁপতে কাঁপতে পড়েই যাব। তবু আসমানে ট্রাপিজের খেলা দেখছি। হঠাৎ পেছনে সপাটে তার লাথি খেয়ে ফুটবলের মতো শূন্যে ছিটকে উঠেছি। প্রাণ ভয়ে সামনের দড়িটা পেয়ে সেটাকে ধরে ফেলতে, সেটা যে এভাবে দোল খাবে একধার থেকে অন্য ধারে তা ভাবিনি। দুলছি, হঠাৎ ঝাঁকানির চোটে হাতটা ফসকে যেতে ছিটকে পড়ি। মনে হয় হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু তা হয় না। ট্রাপিজের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য নিচে জাল পাতা ছিল।
সেই লম্বা জালটার ওপর পড়েছি। চারদিকে হাততালির শব্দ ওঠে, হাসির তুফান ছোটে। সেই 1 নম্বর জোকার তখনই দর্শকদের মাথা নুইয়ে অভিনন্দন জানায়। আমাকে কোনো রকমে নেমে আসতে দেখে দর্শকরা হাততালি দিতে থাকে। মোটা জোকারটা যে খুব খুশি হয়নি এতে বোঝা যায়। এরপর সাইকেলের খেলা শুরু হয়েছে। বেটে, লম্বা, উঁচু, 2 চাকা, 1 চাকার নানা ধরনের সাইকেল চালাচ্ছে ওরা। আমি অবশ্য এটা ভালোই পারি, তবু ভয় হয়। ওই 1 চাকা 1.5 চাকার সাইকেল কি কাজে লাগে জানি না। তারের ওপরও সাইকেল চালাচ্ছে একজন। এত রাস্তা মাঠ থাকতে তারের ওপর সাইকেল কেন চালাতে হবে বুঝতে পারি না। ওই গোবদা জোকারটা এবার আমাকে নিয়ে পড়ে। ওই পেল্লাই সাইকেল আমাকে চাপাবেই। আমিও ওর হাত এড়িয়ে লুকোচুরি খেলছি, শুয়েও পড়ছি কখনো, আর দর্শকরা হেসে লুটোপুটি খাচ্ছে। গোবদা লোকটা এবার তেড়ে আসে। লাথি কষাবার আগেই সামনে একটা সাইকেল দেখে দুগদম সেটাকে নিয়ে এরিনার মধ্যে দৌড়ে 1 লাফে সেটার ওপর চড়ে বসে ফুল স্পিডে নিপুণ খেলোয়াড়দের মতো এরিনায় একটা চক্কর দিয়ে আমি বের হয়ে যেতেই সারা তাঁবু হাততালির শব্দে ফেটে পড়ে। কে যেন সিটি বাজাতে থাকে। গোবদা লোকটা তখন ন্যাড়াকে নিয়ে পড়েছে। একটার পর একটা খেলা চলছে। গোবদা লোকটা এবার তাক পেয়ে হাতির খেলার সময় আমাকে একটা লাথি কষিয়েছে আবার। হাতিটা ফুটবল খেলছে। ওই 1 নম্বর জোকারও যেন ফুটবল মনে করে আমাকে। দর্শকরা খুশিতে হইচই করে ওঠে। ওরা হাসছে। লাথি খেয়ে ছিটকে পড়ে আমিও দাঁত বের করে বোকার মতো হাসছি। মনে মনে রাগটা জমে উঠছে, কিন্তু পালাবার পথ নেই। এরিনার বাইরে দাঁড়িয়ে আছে বড় সাহেব। লোকটা দেখছে আমাকে। এবার বাঘের খাঁচা দুটো আনা হয়েছে। বেশ জমাটি এদের বাঘের খেলা। বড় সাহেব গোমরা মুখ করে বলে, গো দেয়ার। বাঘের মুখে যেতে হবে। আঁতকে উঠি। বাঘ তো আর জোকার মানবে না। তাছাড়া বাঘটা আগে থেকেই আমাদের ওপর নজর রেখেছে, কিন্তু সে কথা কে শোনে। বড় সাহেব গর্জে ওঠে, গো শো সাম ফান দেয়ার। অর্থাৎ বাঘের সঙ্গেও মশকরা করতে হবে। 1 নম্বর জোকার আচমকা দুম করে একটা লাথি মারতে আমি এরিনাতে এসে পৌঁছে গেলাম। রাগে জ্বলছে সারা শরীর। এর শোধ এবার নিতেই হবে। রিংমাস্টার হান্টার হাতে মেডেল গাঁথা জামা পরে যাত্রা দলের রাজার মতো ঢুকছে। আমি আবার বাঘটা খুব ভয় করি। সামনে বের করব বাঘটাকে। আমি এসে তাঁবুর পোলের কাছে পজিশন নিয়েছি। নারকেল গাছে চড়া অভ্যাস আছে। বেগতিক দেখলে চচ্চর করে উঠে যাব ওপরে। ওদিকে খাঁচার ভেতরে বাঘটা গড়র শব্দ তুলে জিভটা দিয়ে ঠোঁট চাটছে। ওকে বের করবে এবার। সেই মোটা জোকার এবার তাক বুঝে আমার দিকে এগিয়ে আসে। ওখান থেকে সরিয়ে বাঘের মুখেই নিয়ে যাবে আমায়। তৈরি ছিলাম। ও লাথি কষাবার আগেই ওর হাঁটুতে একটা ঠোক্কর লাগতে লোকটা গিয়ে ছিটকে পড়লো একেবারে খাঁচার কাছে। আর বাঘটাও হঠাৎ সামনে অমনি মাংসল একটা বস্তুকে গড়াগড়ি খেতে দেখে মনের আনন্দে গর্জন করে ওঠে। আমি ওই গর্জনের ধাক্কায় তত্তর করে তাঁবুর খুঁটি বেয়ে উপরে উঠছি। নিচে তখন সেই গোল মতো জোকারটা প্রাণ ভয়ে কুমড়োর মতো গড়াচ্ছে আর চিৎকার করছে। বাঘটাও গর্জন করে লেজ নাড়ছে, যেন লাফিয়ে পড়বে ওই লোকটার ওপর। রিংমাস্টারও ঘাবড়ে গেছে। কলরব আর্তনাদ ওঠে। তাঁবুতে হইচই শুরু হয়। বাঘ খোলা পেয়ে লাফ দিয়েছে যেন কার ওপর। যে যেদিকে পারছে দৌড়চ্ছে। গ্যালারি থেকে ছিটকে পড়ছে লোকজন। সারা তাঁবুতে আর্তনাদ ওঠে। আমিও প্রাণপণে ঠেলে উঠছি তাঁবুর পোল দিয়ে। ট্রাপিজের খেলোয়াড়দের বাঁচাবার জন্য নিচের এ পোল থেকে ও মাথা অবধি লম্বা জাল টাঙানো। তারই এক প্রান্তের দড়িটা এদিকের পোলে জড়ানো।
সেই দড়িটা আমার পায়ে লেগে কী করে খুলে যেতেই ঢাউস লম্বা জালখানা একেবারে এরিনার উপরেই পড়েছে। আর পড়বি তো পর সেই খোলামেলায় দাঁড়ানো বাঘটার ওপরই। বাঘটা আচমকা বন্দি হয়ে যেতে দাপাচ্ছে ততই আষ্টেপৃষ্ঠে জড়াচ্ছে জালে। ততক্ষণে জোকার বাবাজি ঝেড়ে ঝুড়ে উঠে দৌড়। আমিও লণ্ডভণ্ড কাণ্ডের মধ্যে জয় মা বলে পোল থেকে ওই বিচিত্র পোশাকে লাফ দিয়ে পড়ে সোজা তাঁবুর বাইরে এসে টুপিটা খুলে ফেলে অন্ধকার মাঠের দিকেই দৌড়লাম। ততক্ষণে সারা মেলায় তুলকালাম কাণ্ড বেঁধে গেছে। বাঘ নাকি ছাড়া পেয়ে গোটা কয়েক মানুষকে খেয়ে ফেলেছে। যাত্রার আসরে জরির পোশাক পরা রাজপুত্র আর বদমাইশ মন্ত্রীর মধ্যে তখন তুমুল অসিযুদ্ধ চলছিল। ওরাও এই সংবাদে অসিযুদ্ধ তখনকার মতো মুলতুবি রেখে ওই টিনের তলোয়ার হাতে পৈতৃক প্রাণ নিয়ে দৌড়েছে। ফ্রুট কর্নেটওয়ালারাও যন্ত্র বগলে দিয়ে পগার পার। দর্শকরা আর মেলার জনতা কেউ বাঁশ, কেউ মিষ্টির দোকানের হাতা খুন্তি হাতিয়ার করে দৌড়চ্ছে। আমার দেহে তখন মত্ত মাতঙ্গের বল। ভীম বেগে দৌড়াচ্ছি। ন্যাড়াও এসে জুটেছে। তার পরনে জোকারের সেই ডোরাকাটা বিচিত্র পোশাক। মাঠ পগার টপকে পালাচ্ছি। আশপাশেও দৌড়চ্ছে অনেকে। হঠাৎ একটা জলার ধারে এসে ন্যাড়া কি করে যেন ছিটকে পড়ে একেবারে জলে। কে যেন চিৎকার করে ওঠে, বাঘরে, এই যে জলে! ন্যাড়ার ডোরাকাটা পোশাকটা অন্ধকারে বাঘের গায়ের রং ধরেছে। ধূপ ধাপ ধপাস, জলেই পড়ছে লাঠি বাঁশের বাড়ি। লোকজন ঘেরাও করে ফেলেছে জলবন্দি কাদামাখা ন্যাড়াকে। দু এক ঘা বাঁশের বাড়ি ওর পিঠেও পড়েছে। ন্যাড়া আর্তনাদ করে, মেরো না, আমি বাঘ নই, ন্যাড়া, বাজার পাড়া মিত্তির বাড়ির ন্যাড়া গো। তখনও জলে কাদায় বাঁশবাজি চলেছে। ন্যাড়াও কোকিয়ে চলেছে। আমি এই অবকাশে ওদের ছাড়িয়ে দৌড়াচ্ছি। নির্জন অন্ধকার মাঠ। বেশ কিছুক্ষণ দৌড়াবার পর একটা অর্জুন গাছের নিচে হিম ভেজা ঘাসের ওপর বসে পড়ি। হাঁপড়ের মতো হাঁপাচ্ছি ফোঁস করে। একটু জিরিয়ে জলার জলে হাত মুখ ধুয়ে সেই রং তুলে আবার গ্রামের দিকে ফিরছি। তখন সার্কাসের মাইকে ঘোষণা চলছে, আমাদের বাঘের খেলা শুরু হচ্ছে। আপনারা শান্ত হয়ে যে যার স্থান গ্রহণ করুন। আমাদের খেলা শুরু করছি। মেলায় আবার আলো জ্বলছে। যাত্রা দলের ঢোল কর্নেট বাজছে। সার্কাসের বাজনা ওঠে। আমি আর ওদিকে নেই। পরাজিত সৈনিকের মতো ছত্রভঙ্গ অবস্থায় বাড়ির বাইরের ঘরে এসে আশ্রয় নিলাম। পরদিন সারা গ্রামে হইচইয়ের জের চলে। আমাদের রকের আড্ডায় ভূষণ বলে, কাল দারুণ খেলা জমেছিল। একটা নতুন জোকার যা করছিল না, ফ্যান্টাস্টিক। আরে সেই তো এত বড় বিপদ থেকে বাঁচালো বুদ্ধি করে, না হলে বাঘটা 2-4 জনকে খতম করে দিত। নবনীধর বিজ্ঞের মতো বলে, সার্কাসের ভেটারান প্লেয়াররাই তো জোকার হয়। ওই জোকারটা জালখানা কায়দা করে না ফেলে দিলে বাঘ যে কী করতো কে জানে। আমি একটু নিশ্চিন্ত হই। তাহলে আসল খবরটা ওরা জানে না। অবশ্য মুখে চোখে চুন কালি মাখিয়ে যা ভূত সাজিয়েছিল তাতে দূর থেকে চেনারও উপায় ছিল না। ন্যাড়ার কাছে নগদ 10টা টাকাই রয়ে গেছে। অবশ্য তার ব্যান্ড বাজিয়ে কাঁচা প্যান্ট জামার যা হাল হয়েছে, সেগুলো কাচতে আবার ব্যান্ড বাজাতে হবে। আর জুতোগুলো মাঠে না মেলায় কোথায় পড়ে আছে কে জানে। শুনলাম ন্যাড়ার নাকি কাল দোতলা থেকে পড়ে গিয়ে হাত পা ছড়েছে, আর একটা ঠ্যাং মোচকে ঘায়েল হয়ে বিছানায় পড়ে আছে পট্টি বেঁধে। আমি আর ওর খবর নিতে যাইনি।